ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙার মতো দেখতে মেয়েটা লাল পাড় সাদা শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে চলে। এদিকে আমরা বসুকুটির বাড়িতে দেখতে পাই বসুকুটির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে অদিতি কান্না করে আর প্রমিতাকে বলে, মামি রাঙা আর ছোড়দা ভাই তো কখন গেছে, তাহলে এখনও কেন একটা ফোন করে জানালো না? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এখন পরক্ষণে পাঞ্জালি বলে, বোন প্লিজ এখন এভাবে উত্তেজিত হয়ে কান্না করিস না, দেখ রাঙা আর ভাই তো ওখানে গেছে, তুই এখন এত টেনশন করিস না, নিশ্চয়ই ওরা ভালো আছে, না হলে তো ফোন গিয়ে আমাদের বলতো, তুই এখন এত কান্নাকাটি করিস না তো। এদিকে অঙ্কুর রিমোট হাতে টিভিতে নিউজ দেখে আর বলে, আমি তোর দিদির কোনো জায়গায় কিছু দেখছি না, যদি সত্যি পুলিশ স্টেশনে এত বড় হামলা হতো তাহলে তো নিশ্চয়ই নিউজে দেখাতো, কিন্তু নিউজে দেখাচ্ছে না কেন? অপরদিকে অদিতি একাধারে কান্না করে চলেছে। তখনই সার্থক বলে, এখন এত কান্না করে কি হবে, সত্যজিৎ বাড়িতে আসলে বলবি, এখন না চুরি ডাকাতি মাদকের যুগ এসে গেছে, যেখানেই সততা দেখাতে গেলেই বুকে গুলি খেয়ে মরতে হয়। সার্থকের কথাটা শুনে অদিতি আরও কান্নায় ভেঙে পড়ে। তখন অঙ্কুর বলে, একা কেমন কথা হলো মেজদা ভাই? পরক্ষণে সার্থক বলে, এটাই ঠিক কথা বলেছি অঙ্কুর, আমাদের দেশটা না চুরি ডাকাতি মাদক অন্যায় অত্যাচার বেড়েই চলেছে, সেখানে সততা দিয়ে কাজ করতে গেলেই বুকে গুলি খেয়ে মরতে হয়। আর এই যে অদিতির মতো পরিবারের লোকেরা অসহায়ের মতো কান্না করে রাস্তায় রাস্তায়। সার্থক এটাও বলে যে এখন চোর ছেঁচড়েদের যুগ এসেছে, বাঁচতে হলে ওদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যদি করাপশন বা অন্যায় দেখো তাহলে মুখ লুকাতে হবে, আর যদি বুক ফুলিয়ে বলতে চাও আমি সৎ, তাহলে শহীদ হতে হবে। পরক্ষণে প্রমিতা বলে, অনেকক্ষণ থেকে তোর এসব কথা শুনে যাচ্ছি, তুই এমন নীতি নিয়ে বেঁচে থাকিস কি করে? সার্থকের আমার কথা শুনে প্রমিতা এটাও বলে, তুই আমার ছেলে হয়ে এসব কি কথা বলছিস? আমার তো ভাবতে লজ্জা লাগছে আমার ছেলে হয়ে তুই এসব কথা বলতে পারিস, যারা আমাদের দেশে অন্যায় অত্যাচার চুরি মাদক পরিচালনা করবে। পরবর্তীতে সার্থক বলে, মা তোমার এসব কথা শুধু শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের বউ বাচ্চা নিয়ে সংসার করতে গেলে কতটা ঝামেলায় পড়তে হয় সেটা তুমি জানো না। পরক্ষণে প্রমিতা বলে ওঠে, ভুলে যাস না আমিও মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এসেছি, তোদের সেই ছোটবেলা থেকে মধ্যবিত্ত পরিবারের বড় করেছি, আর এই পর্যায়ে এসে তোরা এসব কথা বলছিস। পরের সিনে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই। পুলিশ স্টেশনে সত্যজিৎ সিনিয়র অফিসারকে বলে, স্যার আপনি একবার ভাবতে পারছেন মাদক পাচার রাঘবদের কত বড় সাহস, থানায় এসে থানা জ্বালিয়ে দিচ্ছে, থানার মানুষের উপর অত্যাচার করছে। তখন সিনিয়র অফিসার বলে, গুড জব সত্যজিৎ, এত কিছু হওয়ার পরেও তোমরা রাঘবকে গ্রেফতার করতে পেরেছ, এত কোটি টাকার মাদক পাচার হওয়ার হাত থেকে রক্ষা করেছ। পরবর্তীতে সেখানে রাঙা এবং একলব্য চলে আসে। তখন সত্যজিৎ বলে, হয়তো আমি একা সেখানে লড়াইটা লড়তে পারতাম না, আমার সাথে ছিল রাঙা তীরন্দাজ। রাঙাকে দেখে সিনিয়র অফিসার বলে, তুমি শুধু চ্যাম্পিয়ন তীরন্দাজ নয়, আমাদের পুলিশ স্টেশনের পুলিশদের অনেক কাজে সাহায্য করেছ, তোমার অনেক সাহস, অনেক ভালো। কথাটা বলি ওর অফিসার চলে যায়। তখন রাঙা সত্যজিৎকে বলে, সত্যজিৎ স্যার তুই একবার বাড়িতে ছোড়দি ভাইকে ফোনটা করে নে, বাড়িতে সবাই তো খুব টেনশন করছে, এখন ফোন না করলে ওরা আরও টেনশন করবে। পরক্ষণে সত্যজিৎ ফোন করার জন্য চলে যায়। এদিকে একলব্য মাথায় হাত দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে। তখন রাঙা বলে, উড়নবাবু তুই এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস, কি হয়েছে, তুই এমন করছিস কেন? তখন একলব্য বলে, আমার মাথায় আঘাত লেগেছিল, অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমাকে একটা কথা বলো, এখানে কি অন্য কোনো মেয়ে ছিল? আমি একজনকে দেখলাম হুবহু দেখতে তোমার মতো, কেউ কি ছিল এখানে? তখন রাঙা থমকে যায় আর বলে, না না, এখানে আর কে থাকবে, আমি আর সত্যজিৎ স্যার দুজনে মিলেই তো লড়াইটা লড়লাম, এখানে তো কেউ ছিল না। এটা বলেই রাঙা একলব্যকে পানির বোতল এগিয়ে দেয় আর বলে, তোর মাথায় লেগেছে, তাই হয়তো একটু সমস্যা করছে, পরে ঠিক হয়ে যাবে। একটু মোড় ঘুরিয়ে আমরা বসুকুটির বাড়িতে দেখতে পাই। ড্রয়িং রুমে বসে সবাই খুব চিন্তা করছিল এবং অদিতি সত্যজিৎকে নিয়ে চিন্তা করায় অনেক কান্নাকাটি করছিল। সেখানে পাঞ্জালি বারবার অদিতিকে বলে, তুই এভাবে এমন ভেঙে পড়িস না তো, ওরা ঠিক চলে আসবে, ভাই আর রাঙা তো গেছে। অপরদিকে সার্থক বিভিন্ন ধরনের কথা বলতেই আছে। তখন সভ্য বলে, দেখ তোরও একটা ছেলে আছে, এখন তুই যদি ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়িস তাহলে কিন্তু পুলিশ তোকেও ধরে নিয়ে গিয়ে ডান্ডার বাড়ি দেবে, তাহলে শান্তি লাগবে তাই না? সভ্যর কথা শুনে সার্থক ধমক দিয়ে বলে, এই চুপ কর তো, যত সব ফালতু কথা। এদিকে টিভিতে পুলিশ স্টেশনে রাঙা একলব্য সত্যজিৎ সবাইকে দেখিয়ে দেয়। তখন পাঞ্জালি প্রমিতা অদিতি এবং বাকি সবার মুখে হাসি ফোটে। পরবর্তীতে সত্যজিৎ অদিতিকে ফোন করতে অদিতি বলে, এতক্ষণে সময় হলো ফোন করার, আমি কিছুতেই ফোনটা ধরব না। পরক্ষণে সবার বলাবলিতে অদিতি ফোন ধরে বলে, এতক্ষণে তোমার ফোন করার সময় হয়েছে, আমরা কত টেনশনে আছি বুঝতে পারছো? তখন সত্যজিৎ বলে, আমরা সবাই ঠিক আছি, একটু পরে বাড়ি ফিরছি, তোমরা চিন্তা করো না। পরের সিনে রাঙা একলব্য সত্যজিৎ বাড়িতে আসতে সবাই খুব খুশি হয়ে যায় এবং সত্যজিৎকে দেখে প্রমিতা বলে, তোমার তো ভালোই চোট লেগেছে, হসপিটালে যাওনি কেন? এদিকে অঙ্কুর সত্যজিৎ এবং রাঙাকে দেখে বলে, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা যুদ্ধ করে ফিরছ, আসলে ওখানে কি হয়েছে বলো তো? পরক্ষণে সত্যজিৎ সমস্ত ঘটনাটা খুলে বলে।
অন্যদিকে আমরা দেখতে পাই কিছু গুন্ডা মিলে খেলার স্টেডিয়ামের লোকেশন নিয়ে কথা বলছিল। আশেপাশের এলাকাগুলোতে যেসব খেলা লোকেরা থাকবে সেই গ্রামগুলোতে ঢুকে অত্যাচার করার প্ল্যান করছিল। এদিকে আমরা দেখতে পাই সংগ্রাম সেন এসে রাঙাকে বলে, তুমি কি ন্যাশনাল খেলার কথা ভুলে গেছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সমস্ত কিছু ভুলে গেছো। খেলার সময়টা আরও আগে বাড়িয়ে দিয়েছে। সেটার চিঠি পেয়েছো? চিঠিতে সুন্দর করে লেখা ছিল, পলিটিক্সের জন্য খেলার তারিখ চেঞ্জ করা হয়েছে, তোমাকে ইমিডিয়েটলি প্র্যাকটিস শুরু করতে হবে। এদিকে একলব্য বলে, তাহলে কি আমরা বিবাহবার্ষিকীর ঘুরতে যাওয়ার প্ল্যানটা ভেঙে দেব? পরক্ষণে রাঙা বলে, আমরা খেলা শেষ করেও তো মা বাবার বিবাহবার্ষিকীর ঘুরতে যেতে পারি, প্ল্যানটা নষ্ট করার দরকার নেই, সবাই মিলে ঘুরতে গেলে অনেক মজা হবে।